আচ্ছা, প্রথম আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আপনারা কথা বললে কিন্তু আমি কথা বলতে পারবো না, আপনারা সবাই চুপ থাকতে হবে। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে এমবেসির পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে প্রধান উদ্দেশ্য আপনাদের সাথে কথা বলার, সেটা হচ্ছে গিয়ে একটু আমাদের এমবেসির তরফ থেকে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সম্পর্কে কতদূর আমরা এগোতে পেরেছি সেটা জানানো এক। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার এখানে প্রায় 150 থেকে 200-250 লোক প্রতিদিন আসে জানার জন্য যে তারা পাসপোর্টটা কিভাবে পাবে, এবং এই পাসপোর্টের ভিতরে অনেকের এগেনস্টে রানওয়ে কেস আছে, এটা কিভাবে তোলা যাবে, এই বিষয়টা নিয়ে সকলে আসে। আমি দেখলাম 95% লোক এই সমস্যা নিয়ে আসে আমার কাছে। এই সম্পর্কে আপনাদেরকে সবার আগে আমি একটু জানিয়ে দেই, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে একটা ইস্যু আছে, সেটার ব্যাপারে আমি জানাবো। এর পরিশেষে আমার কাছে অনেক পাসপোর্ট এসে জমা হয়েছে, এই পাসপোর্টের আমি নাম ধরে ডাকতে থাকবো। অনেকে আমার মনে হয় এখানে থাকবেন, যাদের পাসপোর্ট নাই তারা আপনাদের পাসপোর্ট এখান থেকে নিয়ে চলে যাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই পাসপোর্ট আরবাবের কাছ থেকে কিভাবে পাওয়া যায়, বা পাসপোর্ট নাই সে সংক্রান্ত সমস্যা। এটার সাথে আরো অনেক সমস্যা আছে। কিরকম ধরনের? পাসপোর্ট আসার পরে নিয়ে গেছে বাঙালি, এই বাঙালি চলে গেছে আরবাব চিনি না, পাসপোর্ট জানে না কোথায় আছে। পাসপোর্ট আরবাবের কাছে আছে, সে 200 দিনার চাচ্ছে, বা 500 দিনার বা 1000 দিনার, পাসপোর্ট দিচ্ছে না। আমি গরিব মানুষ, নিতে পারছি না। পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে যাদের কাছে নাই সেগুলোর ব্যাপারে আরো অনেক সমস্যা আছে, নানাবিধ, এক এক জনের এক এক ধরনের সমস্যা। কিন্তু মেন সমস্যা কোনটা? পাসপোর্ট নাই, এই জন্য সে বৈধও হতে পারছে না এবং বাড়িতেও যেতে পারছে না। বৈধ হলে পরে তার জন্য অনেক সুবিধা, কেস অনেকের নাই আবার অনেকের আছে, কিন্তু পাসপোর্টটা থাকলে পরে বৈধ হতে পারে, সে চেষ্টা করতে পারে। এটা গেল একটা। ইতোমধ্যে অনেকে অনেক জনের কাছে টাকা পয়সা দিয়েছে, কিন্তু পাসপোর্ট উদ্ধার করা সম্ভব হয়নি। অনেকে অনেক টাকা খরচ করেছে। আর এই পাসপোর্ট নিয়ে প্রতারণা সবচেয়ে বেশি। এই পাসপোর্ট ঘুরিয়ে 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 এমনও ব্যক্তি পেয়েছি আমি, যে ইতোমধ্যে সে 1300 দিনার খরচ করে ফেলেছে, কিন্তু আজ পর্যন্ত পাসপোর্ট পায়নি। গত 3 বছর ধরে খালি টাকা দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তার হাতে পাসপোর্ট আসে নাই। এরকম হচ্ছে গিয়ে পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে সমস্যা নানাবিধ আছে, কিন্তু মেন জিনিস পাসপোর্ট নাই। অনেকে পাসপোর্টের কোনো খোঁজই জানে না যে কোথায় আছে, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা, পাসপোর্ট নাই কিন্তু কেস আছে, এই কেস তুলে দিতে হবে, তার উপরে নতুন একটা জায়গায় চাকরি পেয়েছে, সেটার বৈধতা লাভ করবে। অর্থাৎ সমস্ত সমস্যা গিয়ে দাঁড়িয়েছে যে তার বৈধ হতে হবে, তাকে ট্রান্সফার করা হোক বা না হোক, নতুন আরবাবের মাধ্যমে সে নতুন জায়গাতে যে বৈধভাবে চাকরি করতে চায়, বৈধতা নাই, কেস তুলতে হবে, কেস তুলে নিয়ে বৈধ হতে হবে। এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় সমস্যা।
আমি ঠিক বলেছি আপনাদেরকে? আচ্ছা, এখন আপনাদেরকে প্রত্যেক দিন বলেছি, এই জন্যই কষ্ট করে আপনাদেরকে ডেকেছি সকলকে, যাতে করে একবারে বলে দিলে পরে আপনাদের জন্য অনেক সহজ হয়। আমি আজকে বলি আপনাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে, আমি প্রথম এই সমস্যাটা আসার পরের থেকে প্রতিদিন শুনতাম আপনাদের কাছে। তো আমি চিন্তা করেছি বাহরাইনের সবচেয়ে বড় সমস্যা কোনটা। সবচেয়ে বড় সমস্যা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে গিয়ে, বহু ব্যক্তি আছেন যাদের 8 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 15 বছর, 20 বছর হয়ে গেছে, ওনারা যেতে পারছেন না। ওনারা অবৈধ, ওনাদের কাছে, অনেকের কাছে ডকুমেন্টস আছে, অনেকের কাছে কিচ্ছু নাই। অথচ তাদের পিতামাতা মারা গেছেন, তাদের স্ত্রী মারা গেছেন, তাদের সন্তানেরা মারা গেছেন, তাদের ভাই বোন মারা গেছেন, তারা আজ পর্যন্ত যেতে পারেন নাই, অথচ যাওয়া প্রয়োজন। এটা হচ্ছে গিয়ে একটা অবৈধ গ্রুপ, তাদের যাওয়া প্রয়োজন। আমার কাছে যে কোনো একজন ব্যক্তিত্ব, সিলেটি সম্ভবত প্রথম হাউজে, ওপেন হাউসে বলেছিলেন যে স্যার, অন্তত পক্ষে 20,000 ব্যক্তিত্ব পাওয়া যাবে যারা, ওনার আন্দাজ অবশ্য, ওনার আন্দাজ করে বলেছিলেন যে 20,000 ব্যক্তি পাবেন আপনি যারা চলে যাবে। এটা একটা সমস্যা আমি দেখলাম। দ্বিতীয় সমস্যা হচ্ছে গিয়ে, অনেকে বলে যে 20,000, 30,000, 40,000 অবৈধ ব্যক্তি আছে, কিন্তু তারা বৈধ হয়ে এখানে চাকরি করতে চায়। এটা আমি দেখলাম দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা নিজেরা সৃষ্টি করেছি। সেটা হচ্ছে গিয়ে, এখানে পয়সা দিয়ে লোকজনকে নিয়ে আসা, হতদরিদ্র ব্যক্তিদেরকে। তারা কেউ ব্র্যাক ব্যাংক, কেউ জমি বেচে, কেউ জমি বন্ধক দিয়ে, কেউ বিভিন্ন ব্যক্তির কাছে কর্জ করে, হাই ইন্টারেস্ট রেট, অনেক বড় সুদ নিয়ে, তারপরে এইভাবে করে করে তারা চলে এসেছে এখানে। এটা একটা বিরাট প্রকট সমস্যা। এটা সৃষ্টি করেছে হচ্ছে কি আমাদের বাঙালিরা, অন্য কেউ করেনি। অন্য কোনো দেশের এই সিস্টেম নাই, শুধুমাত্র বাংলাদেশের আছে এবং বাঙালি করছে। এটা সবচেয়ে বড় সাক্ষী আজকে আমি, আমার থেকে বড় সাক্ষী নাই। কারণ আমি হাজার হাজার বাঙালির সাথে কথা বলেছি, হাজার না হলে পুরো কাছাকাছি আরবিদের সাথেও কথা বলেছি। আমি দেখলাম যে আমাদের এই সমস্যাটা সৃষ্টি করেছে বাঙালি। তো এই তৃতীয় সমস্যা, এই তিনটা সমস্যা নিয়ে আমি প্রথম এই দেশের হিজ ম্যাজেস্টি, এই দেশের রাজা, ওনার কাছে কথাবার্তা শেষে, আমি যেদিন আমার ক্রেডেনশিয়াল দিতে গিয়েছিলাম অ্যাম্বাসেডর হিসেবে, যে আমার বাংলাদেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আমাকে পাঠিয়েছেন এই কাগজ আমাকে অ্যাম্বাসেডর হিসেবে, এটা আনুষ্ঠানিকভাবে দিতে হয় রাজার কাছে। আমি দিলাম, ওনার সাথে কথোপকথন হলো, উনি বাহরাইন সংক্রান্ত ব্যাপারে আমাকে জানালেন। জানানোর পরে আমি ঠিক ওইখানেই, সাধারণত কোনো অ্যাম্বাসেডর এগুলোর ব্যাপারে বিষয়ে কোনো সময় আলোচনা হয় না, কিন্তু আমি ওখানেই বলেছি এই সমস্যাগুলোর কথা। এদেশের রাজা বলেছেন যে আমরা এই প্রবলেম, এই সমস্যা নিরসন করব, এই কথা বলেছেন। একটা রাজা যদি বলেন যে এই সমস্যাগুলো সকলে আমরা নিরসন করব, তাহলে পরে কি আর সন্দেহের কোনো অবকাশ আছে? ঠিক আছে। রাজা বলার পরে আমি এসে জানিয়েছি এখানে। রাজার, জেনে রাখেন আপনারা, শুধুমাত্র যখন আমার কথোপকথন হয় তখন রাজার পাশে ছিলেন ফরেন মিনিস্টার, যার মাধ্যমে আমার সমস্ত কাজগুলো হয়, রাজার পাশে বসা। তারপরে রাজার পাশে ছিলেন না না পলিটিক্যাল অ্যাডভাইজার। এরপরে ছিলেন হচ্ছে গিয়ে কোর্ট, এটাকে কি বলা হয়, রয়্যাল কোর্ট। রয়্যাল কোর্ট, উনিও একজন মিনিস্টার। এরপরে ছিলেন ফলো আপ
রয়্যাল কোর্ট, উনিও একজন মিনিস্টার, এই সমস্ত সবাই বসেছিলেন রাজার সামনে, যার সামনে রাজা আমাকে কথা দিয়েছেন যে আমরা এই সমস্ত সমস্যা সমাধান করব। এ অবস্থাতে আমি এসে প্রথম দেখা করলাম এখানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর আন্ডার সেক্রেটারি, যিনি আমাদের এশিয়া মহাদেশ দেখেন, তার কাছে আমি জানিয়ে রাখলাম যে এই কথোপকথন হয়েছে রাজার সাথে। উনি আমাকে জানালেন যে আমাকে জানিয়ে আপনি ভালো করেছেন, আমার জন্য সুবিধা হলো। এরপরে আমি লিখিতভাবে রাজার সাথে যে সমস্ত কথোপকথন হয়েছে এবং রাজা এটার ব্যাপারে এগ্রিমেন্টে এসেছেন এবং কথা দিয়েছেন, সেটা আমি অফিসিয়ালি চিঠি আকারে পাঠিয়ে ফরেন মিনিস্ট্রিকে জানিয়ে রেখেছি। বুঝতে পেরেছেন? অফিসিয়ালি আমার কাগজ, যাতে করে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ না থাকে। তো আমি চিঠি দিয়ে জানিয়েছি, চিঠি আমার কাছে আছে, পাঠিয়েছি আমরা। এরপরে ছুটিতে চলে গিয়েছি, এসে তারপরে এখানে এসে ক্রাউন প্রিন্সের সাথে দেখা করেছি। ওনাকে রাজা মহোদয়ে যা বলেছিলাম আমি ওইটা ওনাকে বলেছি যে আমি এই জিনিস ওনার পিতার কাছে জানিয়েছি। উনি আমাকে বললেন যে বাংলাদেশের এই সমস্যার সমাধান কল্পে আমি ওয়াদাবদ্ধ, আমি ওয়াদা করছি যে আমি এই সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এমতো অবস্থায় যখন এতদূর কথা হয়ে গেছে, আমি মনে করলাম যে এর মধ্যে দেখা গেল আমি কয়েকজন ব্যক্তিকে রিকোয়েস্ট করেছি, কতগুলো জায়গা আছে যেগুলো জায়গাগুলো খুব সেন্সিটিভ আমার কাছে মনে হয়, এরকম ধরনের অত্যন্ত বিপদগ্রস্ত দুই একটা ব্যক্তিত্বকে আমি সাহায্য করছিলাম। সেটা হচ্ছে কি একজনের নাম আলী, মোহাম্মদ আলী, আবু আলী অথবা কি নাম, যাই হোক, ওই একটা ব্যক্তিকে যাতে করে আমাদেরকে অন্তত পাসপোর্ট উদ্ধারের ব্যাপারে সে যেন সহায়তা করে। এরপরে মৌলানা তাজউদ্দিন, সে এগিয়ে আসলো যে স্যার আমি এটার ব্যাপারে যদি সাহায্য করতে পারি বাংলাদেশকে, আমাকে সে অনুমতি দেন। আমি বললাম ঠিক আছে, দেওয়া হল। একটা উদ্ধার অভিযানে পাওয়া গেল, আবিষ্কার করলাম একটা ব্যক্তি, তাকে এখান থেকে রিকোয়েস্ট করা হয়েছিল, সে গিয়ে পাসপোর্ট নিয়ে এসে আমার কাছে দিল। সে ব্যক্তির নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ, আমার পিছনে দাঁড়িয়ে আছে বাহরাইনে। আমি এই তিনজনের সহায়তা নিয়ে কাজ করা শুরু করলাম। খুব স্পেসিফিক দু একটা জায়গাতে কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, এবং পাওয়া গেল সকলেই চেষ্টা করছেন, কিন্তু কামিয়াব হচ্ছে সবচেয়ে বেশি এই মোহাম্মদ। এইটা দেখাতে আমি অনেকের কাজ সহজে তাকে দিয়ে আমি করিয়ে নিলাম, অনেকগুলো কাজ করিয়ে নিলাম, এখনো করছে, সবচেয়ে বেশি সেই করে। তার সাথে শর্ত থাকলো যে এই সমস্ত কাজগুলো করা হবে, এটা সে যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে, অন্য কোনো কারণে নয়। বোঝাতে পেরেছি আপনাদের? যদি এর মধ্যে অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে তাহলে পরে মোহাম্মদের দরকার নাই, বলেছি আমি, কারোর দরকার নেই। যাই হোক, এগুলো এগোচ্ছিল, এটার ব্যাপারে আমি পরবর্তীতে জানাচ্ছি। আমি ছুটিতে চলে গেলাম, এর মধ্যে থেকে অনেকগুলো ব্যক্তি তারা মোটামুটি জোর জুলুম করে তাদের পাসপোর্ট আনা হলো। কারো কাছে পাসপোর্ট ছিল কিন্তু এলএমআর এর কেস তুলতে হবে, সেই কারণে মোহাম্মদের কাছে দিয়ে গেল। আমি আসলাম ছুটি থেকে 18 তারিখ সকালবেলা, 19 তারিখ প্রথম অফিস এসে আমি দেখলাম যে না, কোনো টাকা দিয়ে কেসও তুলব না, টাকা দিয়ে পাসপোর্টও আনবো না। বুঝতে পেরেছেন কথা? কেন আমি বলছি,
আমি 19 তারিখ সকালবেলা ঈদের পরে যখন আমি আসলাম, রবিবার দিন, নিশ্চয় আপনাদের মধ্যে অনেকে আমার সামনে ছিলেন কি? এখানে আছেন কেউ? অনেকে আছেন। আমি বারবার করে আপনাদেরকে নিষেধ করেছিলাম কি? বলেন আপনারা, যে আপনারা টাকা পয়সা দিয়েন না। কিন্তু কোনোভাবেই সকলকে মানানো গেল, 38 জন ব্যক্তি, তাদেরকে মানানো সম্ভব হলো না। বলল যে আজকের দিনের জন্য আমাদেরকে একটুখানি সুযোগ দিতেই হবে, কালকের থেকে নিষেধ করে দেন। আমি বাধ্য হয়ে তাদেরকে বুঝালাম আমি যে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এখন আমি বলছি কেন বলেছি আমি সে কথা, এবং কেন আপনাদেরকে আজকে জড়ো করেছি, যে আপনারা একটা পয়সা আরবাবকে দিবেন না, একটা পয়সা কোথাও খরচ করার দরকার নেই। আপনারা তো এতদিন অপেক্ষা করেছেন, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, এরকম ভাবে অপেক্ষা করেছেন। সুতরাং কিসের জন্য আপনারা পয়সা দিয়ে আবার এগুলো করতে হবে? আজকে বলি আমি, যখন এই জিনিসটা এলাও করা হবে, যে কোনো ফর্মে হোক না কেন, রাজা তার ওয়াদা সত্য করবেই। আর ক্রাউন প্রিন্স আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে গিয়ে, উনি বলেছেন আমি ওয়াদা করছি, উনি বলেছেন আই মেক মাই কমিটমেন্ট, এই কথা বলেছেন ইংরেজিতে। মানে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি যে তোমার দেশের যে সমস্যা আছে ওয়ার্কফোর্সের, সে সমস্যা নিরসন করব ইনশাআল্লাহ। এ কথা যখন বলেছে তারা করবে। আমি বুঝি আগামী মাসে ইলেকশন হবে, তারা খুব ব্যস্ত থাকবে। আমার কি মানায় এখন মাঠে নামার জন্য যে জরুরি ভিত্তিতে করে দিতে হবে? মানায় না। অনেক সমস্যা আছে, কিন্তু এই সমস্যাটাকেই আমি ওনাদের কাছে বলেছি। আচ্ছা, এটার প্রেক্ষাপটে আমি বলতে চাই, যখন ওনারা কোনো একটা ফর্মে, সাধারণ ক্ষমার ফর্মে আমি চেয়েছি, কারণ অনেক আইনগত জটিলতা আছে, যখন দেওয়া হবে এই সুযোগ যে যারা চলে যেতে চান বৈধ হিসেবেই সকলে চলে যাবে, বৈধ হিসেবে যখন তারা চলে যাবেন, তখন অটোমেটিক্যালি পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়ার জন্য বলা হবে, পাসপোর্ট তারা পেয়ে যাবেন, এবং পাসপোর্ট পেয়ে তারা বৈধ অবস্থায় চলে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাবে পাসপোর্ট নাই, হয়তোবা আরবাব ভিনদেশী চলে গিয়েছেন, অনেক আরবাব ইরানে চলে গিয়েছে, অনেকে হয়তোবা মৃত্যুবরণ করেছে। যেমন আজকে একজন আরবাব মৃত্যুবরণ করেছে, তার কাছে 55 জন লোক বাংলাদেশি কাজ করত, তারা সকলে চলে গেছে, সে একটাও রানওয়ে দেয়নি। 55টা পাসপোর্ট সে আমার কাছে দিয়ে যাবে। তার বাবার ব্যবসা, সন্তান বাবার ব্যবসা বন্ধ করে দিয়েছে, 55 জন বাঙালি চলে গেছে, কারোর নামে কোনো কেস নাই, কিন্তু পাসপোর্ট গুলো রয়ে গেছে তার কাছে। এই 55টা পাসপোর্ট সে অতি শীঘ্র, হয়তো রবিবার বা এই ছুটি চলছে তো এর মধ্যে থেকে দিয়ে যাবে, আমার হাতে দিয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে কি, আমরা পাসপোর্ট পেতেই থাকবো ইনশাআল্লাহ। পাসপোর্ট আমি দিয়েও দিতে থাকবো যাদের পাসপোর্ট নাই এখানে। সুতরাং তারা, আমি চাচ্ছি না যে আপনারা আর একটা পয়সা খরচ করেন এই পাসপোর্টের জন্য। এই পাসপোর্টের জন্য আমাদের বাঙালি ভাইয়েরা যে প্রতারণা করছে তার কাছেও যাওয়া দরকার নেই। আরবাব যে শিখেছে আমাদের বাঙালি ভাইদের কাছ থেকে, তার কাছেও যাওয়ার দরকার নেই। এতদিন অপেক্ষা করেছেন, অনুগ্রহ করে দয়া করে আর কিছুদিন অপেক্ষা করুন। শেষ হয়ে যাক ইলেকশন, আমি মাঠে নামবো ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি, একদম কোনো শব্দ নেই, আমি বিশ্বাস করি দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক, এই বিপদগ্রস্ত জনপদের জন্য এক আল্লাহ যথেষ্ট। কোনো সন্দেহ আছে কারো?
বাস, তাহলে পরে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। আমি এ পর্যন্ত এসে যেটা বুঝতে পারছি, আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করছেন আমাদেরকে অনেক ঘটনার মধ্যে, আমি যেটা বুঝতে পারছি, এবং পরপর ঘটনা ঘটেই যাচ্ছে। আমি বুঝতে পারছি যে এটা আদতে সম্ভব ছিল না, অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে। আমি আশা করি ইলেকশনটা শেষ হোক, শেষ হলে পরে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমি মাঠে নামবো, যাতে করে সমস্ত সকলকে বৈধ করার প্রক্রিয়া শুরু করতে পারে যত শীঘ্রই সম্ভব। এক। 2 নম্বর হচ্ছে গিয়ে যারা যারা চলে যেতে চায় তাদেরকে পাসপোর্ট না পাওয়া গেলে পরেও কোনো সমস্যা নেই, তার এগেনস্টে যত ধরনের কেস আছে বা যা কিছু আছে এগুলো সমস্ত এলএমআরে তুলে নিবে, তুলে নিয়ে তাদেরকে একটা আউটপাস দেওয়া হবে, এই আউটপাস নিয়ে তারা চলে যাবে। যদি তারা আবার আসতে চায় নতুন করে পাসপোর্ট করবে বাংলাদেশে, তারপরে আসবে, কোনো অসুবিধা নেই। আর যারা এখানে বৈধ হতে চায় এটার ব্যাপারে আমাদেরকে বসতে হবে, বসে তারপরে নির্ধারণ করতে হবে কিভাবে এই বৈধতা আসবে। এখনো আমরা বসি নাই, এগুলো বসে ঠিক করতে হবে আমাকে, তাদের সাথে ঠিক করতে হবে যে কোন কোন পথে আমরা কি কি করলে পরে এই বৈধতাটা নিশ্চিত করা যায়, যে আর কোনোদিন যেন কোনো ব্যক্তি অবৈধ না হয়, কোন একটা ব্যক্তিও যেন অবৈধ না হয়। কারণ এটা অর্থহীন যে 3 বছর 4 বছর পর পর এক একটা সাধারণ ক্ষমা দেওয়া হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে অবৈধ, আবার 3 বছর পরে আবার একটা, আবার 5 বছর পরে আর একটা। তারপরে এটা কি আমরা কোনো আইনের বরখেলাপি হচ্ছে, ঠিক কিনা? তো আমরা এমন কোন পথ বের করতে হবে, আমি চিন্তা করছি যেগুলো নিয়ে আমি সাজেস্ট করব এই সরকারকে, যে এমন কোন পথ বের করতে হবে যাতে করে আর ভবিষ্যতে কোনো সময় কোনো অবৈধতা না আসে, পথ বের করতে হবে। দেখা যাক, এখনো পর্যন্ত সেগুলো ব্যাপারে আমি কিছু কিছু চিন্তা করি নাই তা না, এরপরে সমস্ত সবার সাথে কথাবার্তা বলে আমার যে জ্ঞান হয়েছে এবং অন্যান্য সকলের সাথে কথা বলে আমি এগুলো নির্ধারণ করব, করে আমি এই প্রপোজাল ওনাদের কাছে দেব, যাতে করে ওনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তাহলে পরে আমি কি আমার কথা স্পষ্ট করে বলতে পেরেছি আপনাদের কাছে, যে কেন আপনারা একটা পয়সাও দিবেন না পাসপোর্ট উদ্ধারের জন্য, এক, আর একটা পয়সাও খরচ করবেন না আপনাদের এলএমআর এর থেকে কেস তোলার জন্য। এটা ইনশাআল্লাহ। একটা জিনিস আমি পারবো না, আগের থেকে বলে দিচ্ছি, যদি কোনো ক্রিমিনাল কেস থাকে সেটা কিন্তু আমি তোলার ক্ষমতা রাখি না, এখানে আমাকে মাফ করতে হবে। যদি কারোর নামে কোনো ক্রিমিনাল কেস থাকে, এই যে মেয়ে সংক্রান্ত ব্যাপারে, মহিলাদেরকে নিয়ে ব্যবসা করা, মদের ব্যবসা করা, কাউকে ছুরি মারা, কারোর উপরে অ্যাসল্ট করা, এই সমস্ত জিনিসপত্র যারা করেছেন সেটার ব্যাপারে আমি কিন্তু ওয়াদা করছি না, আপনারা সাক্ষ্য থাকেন, ঠিক আছে? কিন্তু এই ব্যতিরেকে যারা আছেন তাদের ব্যাপারে আমি ওয়াদা করছি, যেহেতু রাজাও ওয়াদা করেছেন, ক্রাউন প্রিন্সও ওয়াদা করেছেন, আমি এই বিশ্বাসে আপনাদের কাছে বলছি, এবং আমার নিজস্ব বিশ্বাস আমার সৃষ্টিকর্তার উপরে, এর থেকে আমি বিশ্বাস করি যে এই পুরা জনপদের সমস্যা সমাধান করা যাবে ইনশাআল্লাহ। এই জিনিসটা বলাটা আপনাদের কাছে অত্যন্ত জরুরি ছিল। আচ্ছা, এই ব্যতিরেকে আর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে এখানে কতিপয় ব্যক্তিত্ব যারা ভিসার ব্যবসা করেছেন, তাদের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই ভিসার যারা ব্যবসা করেছেন ওই সময়টাতে যাদের যাদের নাম ওঠানো হবে তাদেরকে এই দেশ ত্যাগ করতে হবে, অথবা তাদের শাস্তি অনিবার্য। আমি জানি না, এটাতে কষ্ট হবে। আমি নিজে এটা পছন্দ করি না। আমি সকলকে বলেছি যে অন্যায় করে এবং অন্যায় করার পর নিজেকে সংশোধন করে তাকে ক্ষমা করে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এই জিনিসটা আপনারা ভালো জানবেন,
আপনারাই সিদ্ধান্ত নেবেন, আমি কোনো সিদ্ধান্ত নিব না, যে ওই সময় যারা যারা এই অন্যায়কারী ছিল এবং এখনো অন্যায় করে যাচ্ছে সে লিস্ট আপনারাই দিবেন। এলএমআর এর কাছেও আছে, সিআইডির কাছেও আছে। এই লিস্ট মোতাবেক ধরা হবে, ধরে নিয়ে হয় তাদেরকে এখানেই পানিশমেন্ট দেওয়া হবে, অথবা যদি কম হয় তাহলে পরে তাদেরকে পার্মানেন্টলি এখান থেকে চলে যেতে হবে। আমি চাই না যে এমন কোনো ব্যক্তিত্ব এখানে থাকুক যে আমার দেশের মান সম্মান নিয়ে খেলা করে। আমি ভদ্রচিতভাবে বলছি আপনাদের কাছে, আমি কারোর সাথে কোনো গন্ডগোল বা রাগ, কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই। এখানে একটা ব্যক্তি নেই এই পুরা বাহরাইনে যে আমার শত্রু, এমন একটা ব্যক্তিও নেই। আমার এই বাহরাইনে সম্পূর্ণ ব্যক্তি যারা আছে সম্পূর্ণ আমার আমানত। সুতরাং আমি কারোর উপরে ক্ষোভ বশত বা রাগ বশত কারোর উপরে কোনো কিছুই করতে চাই না। অনেকে যুগে যুগে তারা মানুষকে কষ্ট দিয়ে এসেছে, অত্যাচার করে এসেছে, বেসিক্যালি মানুষকে ঠকিয়েছে, মানুষকে প্রতারণা করেছে যুগে যুগে। আল্লাহ তাআলা সৃষ্টি থেকে প্রথম থেকে এটা শুরু হয়েছে এবং তাদের ফয়সালা আল্লাহ তাআলাই করবেন। আমি ফয়সালাকারী না, আমি শুধুমাত্র জানিয়ে রাখলাম যে ফয়সালা আমি করব না। ফয়সালা করলে পরে সেই সৃষ্টিকর্তাই করবেন, যার জন্য যা বরাদ্দ আছে। আমার কাজ হচ্ছে গিয়ে আমি সকলকে সতর্ক করা, আমি সকলকে জানানো, যাতে করে আমরা ত্রুটিমুক্ত পরিবেশে কাজ করতে পারি এবং আমার দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেটার জন্য চেষ্টা করতে পারি। এবং আপনাদেরকে বলছি একটা জিনিস, আমি ফৌজি লোক, চাকরিরত অবস্থায় ছিলাম, আপনাদের এখানে এসে হাজির হয়েছি। বাংলাদেশ আর্মিতে আমি মেজর জেনারেল হিসেবে ছিলাম, এখনো পর্যন্ত আমার চাকরি আছে। আমি এখন যদি ফেরত যাই একজন জেনারেল হিসেবে বাংলাদেশ আর্মিতেই আবার আমি চাকরি করব, আমার চাকরি আরো আছে। আমি একজন চাকুরিরত মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত নই। সুতরাং আমার কিচ্ছু যায় আসে না যে ব্যক্তিগুলো অন্যায়কারী, তারা বিভিন্ন ধরনের, আমি আসার পরের থেকেই তাদের অনেক কষ্ট বেড়ে গেছে, তারা অনেক ধরনের কথাবার্তা, তারা আগের মতো আর কোনো কিছু করতে পারছেন না, যার জন্য এখানে অ্যাম্বাসেডরটা অত্যন্ত নিকৃষ্ট। তারা বলতেই পারেন তাদের হক আছে, কারণ বর্তমানে বা যে কোনো সময় যে কোনো প্রাইম মিনিস্টার থাকুক না কেন, পিছনে অনেকেই অনেক কথা বলে না, তাতে কিছু কি যায় আসে? এতে করে আমি সামান্যতম বিচলিত নই। অনেক কথা উঠেছে আমার ব্যাপারে, অনেকে অনেক কিছু বলেন, অনেকে অনেক আপনারা তো অনেক কোন আঞ্চলিক সংগঠন অথবা কোন রাজনৈতিক দল, কেউ অনেকে আছেন আপনারা কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করেন। এই আঞ্চলিক যতগুলো সংগঠন আছে বা রাজনৈতিক যতগুলো দল আছে বা এখানে সমাজ বা সোসাইটি, বিভিন্ন সংগঠন আছে সেবা করার জন্য, আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রে সেবা দান তো দূরের কথা, শোষণই করে বেশি, শোষণই করে। তবে এর মধ্যে থেকে অনেকগুলো ব্যক্তিত্বকে আমি পেয়েছি যারা জান দিয়ে লোকজনকে করার চেষ্টা করে। আমি অনেক উদাহরণ দিতে পারবো, আমাদের বাঙালি মধ্যেই আছে, সে কোনো বড় নেতা বা কোনো কিছু না, কিন্তু সে জান দিয়ে করার চেষ্টা করে, এরকম অনেক উদাহরণ আছে। একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে আজকে বলে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে এমন কেউ নাই, এমন কোন সন্তান এই পৃথিবীতে কোন মা সৃষ্টি করে নেই যার ক্ষমতা আছে
বলার যে সারা জীবনে মুমিনুর রহমানকে কেউ 1 পয়সা ঘুষ দিতে পেরেছে, সৃষ্টি হয়নি আল্লাহর রহমতে। আর ইনশাআল্লাহ আমি চাই যে আমার মৃত্যু হোক ঠিক এই অবস্থাতেই, যেন আমি সৎ যে ব্যক্তিত্ব আছে, সৎ যে দল আছে, সেই সৎ দলের অন্তর্ভুক্ত হিসেবে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাদের সামনে যে দুনিয়াতে এমন কোন মা নাই যে সন্তান উৎপাদন করেছে যার বলার ক্ষমতা আছে, নাই। যে জীবনে কোনোদিন সে একটা পয়সা, আমি নিজে জীবনে কোনোদিন টাকা পয়সা ডিল করি না, নেভার, আর আজ পর্যন্ত করি নাই। প্রশ্নই ওঠে না এই সমস্ত জিনিসপত্র করার। যাই হোক, জীবনে বহু সুযোগ পেয়েছি, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দেই, আপনারা কেউ আমাকে জানেন না, অন্তত পক্ষে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং অনেক মিনিস্টার, উপরের অনেক ব্যক্তিত্ব চেনেন আমাকে ভয়ানক সাহসী হিসেবে। আমি একজন স্পষ্টবাদী ব্যক্তিত্ব। আর পুরা বাংলাদেশ আর্মি এবং বিডিআর যারা আমাকে চিনে, পুরা বাংলাদেশ আর্মি আমাকে এক নামে চিনে, জেনারেল মুমিন হিসেবে। কারোর কোনো ক্ষমতা নাই যে কেউ কোনোদিন বলতে পারে আমার বিরুদ্ধে একটা কথা যে আমি অসৎ, এই কথাটা বলার ক্ষমতা কারোর নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে হেফাজত করেছেন এগুলোর থেকে। একটা কথা বলতে চাই এই প্রসঙ্গেই, অনেকে যারা বলেছেন, পিছনে যারা কথাবার্তা বলেন, সকলের নাম আমি জানি, তার সাথে আমার কিন্তু কোনো শত্রুতা নাই, আমি তার প্রতি শত্রু নইও। আমি নাম জানি, কে কে কোথায় কোথায় কি কি বলেছেন আমার কাছে আসে, আমার কাছে তো হাজার লোক আসে, আমি সব শুনি। তাদের উপরে আমার কোনো প্রকার আক্ষেপ নাই, বরং আমি অত্যন্ত সন্তুষ্ট তাদের উপরে। কেন জানেন? বলতে পারবে কেউ? হ্যাঁ, আমি কেন সন্তুষ্ট তাদের উপরে? আজকে খোলাসা করে বলি আপনাদের কাছে। আমি যেদিন শেষ বিচারের দিনে আল্লাহর সামনে হাজির হব, আমার ভাই, আপন ভাই, তার কাছে যদি চাই আমি আমার আপন সন্তান, আমার আপন স্ত্রী, যদি আমি চাই তার কাছ থেকে কিছু নেকি, সে কি আমাকে দিবে? দিবে না। কিন্তু এই কতগুলো ব্যক্তিত্ব আমার পিছনে কথা বলে ওরা যে নেকিগুলো করছিল, সে নেকিগুলো আমাকে অজান্তে দিয়ে দিচ্ছে। এর থেকে বড় বন্ধু হতে পারে? তাহলে পরে আমি কেন তাদের উপরে মনক্ষুণ্ণ হব? আমি সকলের নাম জানি। বুঝতে পেরেছেন আমার কথা? সুতরাং মনে রাখবেন, যারা বিভিন্ন সময় শত্রুতা করে বা পিছনে যারা কথা বলে, এদেরকে সবসময় শত্রু হিসেবে চিহ্নিত করা ঠিক না। এরা আপনার অত্যন্ত আপন, অত্যন্ত আপন। কারণ যেদিন প্রয়োজন হবে সেদিন কেউ দিবে না, এরা আপনাদেরকে দিয়ে যাচ্ছে। শুধুমাত্র দেওয়া নয়, যখন তাদের নেকিগুলো শেষ হয়ে যাবে, তখন আমি যে অন্যায়গুলো করেছি, যে গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো আবার সে নিতে থাকবে। এর থেকে আপন কেউ হয় বলেন? তাহলে পরে তারা আমার পরম বন্ধু। ডাকবো একবার, ধন্যবাদ জ্ঞাপন করা ঠিক না? আমি ঠিক আছে, আপনারা জানিয়ে দিয়েন যারা যারা শুনেছেন যা কিছু কথা। আপনারা এখানে অনেকেই আছেন, আমার কাছে যা কিছু বলেছেন দয়া করে তাদের কাছে পৌঁছিয়ে দিয়েন যে অ্যাম্বাসেডর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। এটা সত্য, আমি আপনাদের কাছে নাটক করছি না। আমার উপর বলা সাক্ষী
যে আমি অন্তরের থেকে বলছি এই কথা, কারণ আমি জানি যে আমার আপন ভাই, আমার আপন স্ত্রী দিবে না, আমাকে কোনোদিন দিবে না। এই জন্য আমি আমার সন্তুষ্টি জ্ঞাপন করছি যারা যারা পিছনে কথাবার্তা বলেছেন। যেমন এখানে কি একজন সাংবাদিক আছে মামুন, সাইফুল নামে কেউ, যাই হোক 19 তারিখের ঘটনা বলি। 19 তারিখে যেহেতু আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন, তাদের মধ্যে কেউ কেউ পাসপোর্ট দিয়েছেন মোহাম্মদের কাছে, কেউ কেউ টাকা দিয়েছেন। 20 তারিখে সবাই আসলে যারা বিপদগ্রস্ত তাদের মনটা খুব ছোট হয়ে যায়, তারা খুব চেষ্টা করে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আমি সম্পূর্ণ দোষ দিব না। আজকে আমি ওই বিপদগ্রস্ত ব্যক্তিদের একজন না, কিন্তু আমি বুঝি যখন একজন মানুষ বিপদে পড়ে তখন ঈমানও পর্যন্ত হালকা হয়ে যায়, তখন তারা ডেসপারেটলি চেষ্টা করে যে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। 20 তারিখে বেশ কিছু ব্যক্তিত্ব ওই 19 তারিখের এসেছেন, এসে মোহাম্মদের কাছে টাকা জমা করেছে কেস তোলার জন্য, এবং তার কতদিন ভিসা নেই সেই হিসাবটা করে প্রত্যেক বছরের জন্য বোধহয় 10 দিনার, আর ইমিগ্রেশনের বোধহয় 15 দিনার, আর কেস তোলার জন্য এরকম ধরনের কি কি সমস্ত সব আছে, এগুলো নিয়ে তারা নিজেরাই টাকা দিয়েছেন। 20 তারিখে আপনারা দিয়েছেন না? 20 তারিখে যারা টাকা দিয়েছেন এর মধ্যে কেউ আছেন? উঠে দাঁড়ান একটু। হ্যাঁ, এগুলো সমস্ত, হোল্ড অন, বসেন আপনারা। বিশ তারিখে যারা দিয়েছেন সমস্ত সবার লিস্ট এখানে আছে, এখানে লিস্ট আছে কে টাকা দিয়েছেন, কত দিয়েছেন, তার যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে তার নাম, তার সিপিআর নাম্বার, তার পাসপোর্ট নাম্বার, কত টাকা দিয়েছেন এবং কি কি কাজ করতে হবে সেগুলো ব্ল্যাকলিস্ট করতে হবে, এবং ক্যান্সেলেশন সমস্ত কিছু করা লাগবে আরবাবের কাছ থেকে। এরকম ভাবে সমস্ত লিস্ট আছে। আজ পর্যন্ত যত যে কয়টা টাকা দেওয়া হয়েছে প্রত্যেকটা টাকার হিসাব আছে, পুরা জিনিস হিসাব করে করে সমস্ত সব কোন কোন তারিখে কতজন দিয়েছে এগুলো সমস্ত সব হিসাব করা আছে। যদিও আমি নিষেধ করেছিলাম, তারপরেও যেহেতু বিপদগ্রস্ত ব্যক্তিত্ব হিসেবে সমস্ত সবাই বলেছিল, সেই হিসেবে নেওয়া হয়েছে। টাকা চুরি করলে পর তো সব গোপনে করে, সামনে কেউ করে নাকি? সামনে কেউ করে না। সামনে বসে বসে সমস্ত সবার নাম লিখে, নাম, তারপরে পাসপোর্ট নাম্বার, সিপিআর নাম্বার, মোবাইল নাম্বার, অ্যামাউন্ট, পুরা জিনিসপত্র নিয়ে লিস্ট বানায়া এখানে আমাদের কতগুলো মহোদয় এসে জানিয়ে দিয়েছেন, জানিয়ে চারিদিকে ছড়িয়ে বেরিয়েছেন, চারিদিকে ছড়িয়ে বেরিয়েছেন যে ৬২,০০০ দিনার অথবা ৬২,০০০ বা এরকম ধরনের কিছু একটা দেওয়া হয়েছে এবং ধরা পড়েছে। আমি জানি না, সাংবাদিক মহোদয় আজকে আর আসেন নাই, উনি সম্ভবত, ওনাকে বলেছি সত্য কথাটা বলে যেতে হবে সকলের সামনে, উনি আসেন নাই। তার উপরে আমার ক্ষোভ নাই, তার উপরে আমার ক্ষোভ নাই। যাই হোক, তার মাধ্যমে জিনিসপত্র ছড়িয়েছে, অনেকে সাক্ষ্য, তো জিনিসপত্রগুলি নিয়ে অনেক রসাত্মক কথাবার্তা হয়েছে। ওই দিনের কালেকশন ছিল কত মোহাম্মদ? ৩,৮৫০ দিনার লোকজন দিয়ে গেছে, তাদের নাম ধাম সহ এখানে লেখাই আছে। ২০ তারিখের ঘটনা, এটা পুরা লিস্ট করা আছে এখানে, তাদের কি কি কাজ ওগুলো পর্যন্ত দেওয়া আছে। যাই হোক, ওনারা আজকে সমস্ত সকলে পালিয়ে গিয়েছেন, কারণ সত্য কথা বলার মতো সৎ সাহস নাই। মুশকিলটা হচ্ছে গিয়ে আমাদের অনেক বড় বড় নেতা আছেন, ওনারা বোঝানোর চেষ্টা করেন ওরা বলিষ্ঠ ব্যক্তিত্ব,
ওনাদের প্যান্ট খুলে চেক করার দরকার আসলে যে ওনারা পুরুষ মানুষ না মেয়ে মানুষ। সরি, আমার কথা এগুলো মানায় না, এগুলো আপনাদের সামনে মানায় না, কিন্তু ওনারা এই জিনিসপত্রগুলো পিছনে বলে বেড়ান, কারণ ওনাদের স্বার্থে এতই বেশি আঘাত আসছে ওনাদের ইনকাম বন্ধ হয়ে যাওয়াতে যে ওনারা কোনোভাবেই আর সহ্য করতে পারছেন না। ঠিক আছে, আমি জানি, কারণ আপামর জনতা পুরা বাহরাইনের যারা কষ্টের মধ্যে আছে সবাই আমার সাথেই আছে। আমি ভালো করে জানি। সবচেয়ে বড় কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমার সবচেয়ে বুকের বল হচ্ছে গিয়ে, যেহেতু আমি কোনো অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না, আমি চেষ্টা করি আমার সৃষ্টিকর্তা যেভাবে নির্দেশনা দিয়েছেন তাকে সন্তুষ্ট করে চলার জন্য। এই জন্য আমার বুকে ভয়ানক বল যে আমার সৃষ্টিকর্তা সব সময় আমার সাথে আছেন। জিনিসপত্রগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম। কোথায় মামুন? মামুন আসছে? মামুন যেন একটুখানি সামনে, মামুনকে একটু সামনে আসতে দিতে হবে। মামুনকে একটু কষ্ট করে হলে পরে সামনে আসতে দিতে হবে। আপনারা নিজেরা শোনেন। যাই হোক, আপনার কথা শোনেন। আমার যে জিনিসটা হয়েছিল ওই দিন, যে জিনিসটা হয়েছিল, মামুন আসুক সামনে, যে জিনিসটা হয়েছিল ৬২,৫০০ দিনারের কথা বলা হয়েছিল, বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এই কথা, বুঝতে পেরেছেন আপনারা? তো আপনাদেরকে বেসিক্যালি মামুন একটুখানি তো ওখানে বলে দেই, যে টাকা গ্রহণ করছিল এগুলো আমি নিজে জানি না, এগুলো আমি দেখিও না, কারণ আমি তাদেরকে বলে দিয়েছি। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন আমি কি বলেছি তাদেরকে। আর একটা পয়সা যদি মোহাম্মদ নেয়, 1 সেকেন্ডের জন্য আমি মোহাম্মদকে অ্যালাউ করব না এখানে। বিকজ মোহাম্মদ একটা জিনিস বলেছে আমার কাছে, যে স্যার আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি। আমার বাবার মৃত্যু হয়েছে, আমার মা সে দেখে সকাল থেকে রাত 12টা পর্যন্ত আমি কি ব্যস্ত থাকি, এবং মাকে আমি বুঝায় বলছি, মা বলছে যে তুমি ভালো কাজ করতেছো, তুমি করে যাও, তোমার বাবা খুশি হবেন, উনি কবরে আছেন, উনি খুশি হবেন যে সে একটা ভালো সন্তান রেখে গেছেন। এইটা বলেছে তার মা। তার কাছে আমি বলেছি এই কাগজপত্রগুলো কোথায়? সে বলেছে আমি আপনার কাছে এই কপি দিচ্ছি, আপনি যাতে সাক্ষী থাকেন। আমার আম্মার কাছে একটা কপি রেখেছি, কারণ হায়াত মওতের ব্যাপার আছে। যদি আমি মৃত্যুবরণ করি তাহলে পরে আপনারা সাক্ষ্য থাকেন যে এদের কাছ থেকে এই পয়সা নেওয়া হয়েছে, এগুলো ফেরত দিতে হবে। কাজ না হলে পরে অবশ্যই এগুলো ফেরত দিতে হবে। এরকম আরেকটা বাঙালি ছেলের কাছে তার কম্পিউটারে পুরো জিনিসপত্র আছে। ছেলেটার নাম কি বাবা? রায়হান। তার কাছে পুরো কম্পিউটারের জিনিসপত্রগুলো আছে, যে কয় টাকা তাদের কাছে আছে, নেওয়া আছে। আপনারাও সাক্ষ্য থাকেন যে এই লোকগুলোর কাছে, আমার কাছে একটা লিস্ট দিয়েছে, তার মায়ের কাছে একটা লিস্ট আছে, তার কম্পিউটারে সমস্ত জিনিসপত্র আছে। এখানে আরো একটা জিনিস প্রসঙ্গত বলে রাখি আপনাদেরকে, যখন টাকা নেওয়া হচ্ছিল তখন অ্যাপ্রক্সিমেটলি হয়তো ১,১২০০ বা ১৫০০ দিনার তখন দেওয়া হয়েছে। এই জিনিসটা রায়হান তোমাকে কে জিজ্ঞাসা করেছিল? মামুন তাকে জিজ্ঞাসা করেছিল এখানে কত টাকা আছে, ওখানে পাসপোর্ট পড়া ছিল এবং কিছু টাকা পড়া ছিল। তো সেখানে সে উত্তর দিয়েছিল, কি উত্তর দিয়েছিলে? ১,০০০ বা ১৫০০ টাকা। কিন্তু এটা চলে গিয়েছে, চারিদিকে ছড়িয়েছে হচ্ছে গিয়ে ৬২,০০০ দিনার। এই ব্রিফকেসটা কোথায়? উপরে ব্রিফকেসটা ছোট, ওই ব্রিফকেসে ৬২,০০০ টাকা যদি দিনার আটাইতে হয়, লোকজনের ধারণা নেই যে একটা ট্রাঙ্ক লাগবে।
ব্রিফকেস এটা আটবে না, ব্রিফকেস ভরা তো পাসপোর্ট। আচ্ছা, যাই হোক, আমি সাধুবাদ জানাচ্ছি, মামুন এসে গেছে। মামুন এই জিনিসপত্রগুলো দেখেছিল এবং ভিডিও করেছিল। এটার প্রেক্ষাপটে মোহাম্মদ এসে আমার কাছে কমপ্লেন করলো, বলল যে স্যার, আমি কাজ করি মানুষের সাহায্য করার জন্য, আমার ফটো নিয়েছে কেন, কেন এরকম ধরনের, আমি মনে করছি আমার ব্যাপারে লিখবে তারা, আমি ভালো কাজ করছি এই জন্য। পরে যখন আমি সন্দেহ হলো আমার, তাদের কথাবার্তা শুই না, এখন আমি তাদের নামে কেস করতে চাই যে কেন আমার না, এগুলো ব্যাপারে বলেছে সে আমাকে যে আমি কেস করতে চাই এবং কেন এটা নেওয়া হয়েছে। আমি কোনো চুরি করিনি, কোনো অন্যায় করিনি। আমি বলেছি না, তাকে শান্ত থাকতে বলেছি, কারণ আমি বলেছি যে চিরকাল যখন মানুষ ভালো কাজ করে এটার ব্যাপারে কোনো না কোনো জায়গায় কোথাও ত্রুটি হয়েই যায়, কোথাও কোনো সময় এরকম ধরনের ঘটনা ঘটে। এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটা ভিন্ন কথা। মামুন গিয়েছে আমার রুমে, তার পুরো জিনিসপত্রগুলো আমি দেখি নাই, কি ভিডিও করেছে, আমি বলেছি যে এটা টেপটা মুছে ফেলার জন্য মুছে ফেলেছে আমার সামনে, ঠিক না? আচ্ছা, আপনারা সকলে শোনেন, তার কাছেই শোনেন জিনিসগুলা। সকলকে আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে বাহরাইন এনটিভির প্রতিনিধি হিসাবে এতগুলো লোকের সামনে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সেজন্য আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমি বলছি, আমাকে আমারই এক ভাই সাংবাদিক আমন্ত্রণ জানায় যে অ্যাম্বাসাডার স্যার আসার পরে উনি কিছু ভিডিও করবে। তখন সম্ভবত মহিদুল স্যার ওনাকে বলার পরে ওনার কাছে ভিডিও ছিল না। তা আমি এমবেসিতে আসি সকাল 8:30টায়, যেহেতু আমার অ্যাম্বাসাডার স্যার আমন্ত্রণ জানাচ্ছে। আমি প্রায় 2 ঘন্টা দোতলায় অপেক্ষা করি। অপেক্ষা করার পরে অ্যাম্বাসাডার স্যার ব্রিফিং শুরু করে দোতলাতে, এবং ওনার কথার সাথে সাথে আমি ওনাকে কিছু প্রশ্ন করতেছিলাম এবং অ্যাম্বাসাডার স্যার বলছিল যে কারো সাথে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, আপনারা ধৈর্য সহকারে বসুন এবং 2 মাসের ভিতরে একটি সাধারণ ক্ষমা ঘোষণা হবে, আমরা আশা করি সেটি সমাধান করতে পারবো। এটা বলার পরে আমি নিচে যাই। নিচে যাওয়ার পরে উনি ছিল এবং ওনাকে আমি প্রশ্ন করলাম, যেহেতু আমার মনে সাহস আছে, আমি সেই জন্য ওনাকে বললাম যে আপনি এইভাবে টাকাগুলো কেন নিচ্ছেন, যে কেন। তো এই ভদ্রলোক সরাসরি অ্যাম্বাসাডার স্যারের নাম বলল যে আমাকে অ্যাম্বাসাডার স্যার নিতে বলছে। আমি বললাম যে অ্যাম্বাসাডার স্যারের নাম কি? উনি বলল যে জানি না। তখন আমি মোহাম্মদের স্টেটমেন্ট নেই, যে মোহাম্মদকে বললাম যে আপনি কেন টাকা নিচ্ছেন, কি কারণে নিচ্ছেন, কোন পারপাসে নিচ্ছেন। তো মোহাম্মদ বলে যে আমি এই বিষয় নেই এবং আমি একটি বিটকেসের ভিতরে ওনাকে আমি বলি যে চার্জ করি যে আপনি বিটকেসটা ওপেন করেন, এবং উনি বিটকেস ওপেন করার পরে আমি সেটা ভিডিও ধারণ করি। এবং মোহাম্মদের যখন ইগোতে লাগে, মোহাম্মদ সেই বিষয়টা অ্যাম্বাসাডার স্যারকে জানানোর সাথে সাথে মোহাম্মদের সাথে আমিও যাই। এবং স্যার বলে যে মোহাম্মদ অনেক রিকোয়েস্ট করছে স্যারকে যে আমি আপনাদের দূতাবাসে এসেছিলাম সেবা দেওয়ার জন্য। আপনারা যদি আমার এই ফুটেজ কিংবা এই ভিডিও যদি বাংলাদেশে কিংবা আমার বাহরাইনের কেউ দেখে, তাহলে হয়তো আমি মরে যাব। অ্যাম্বাসাডার স্যার এই জায়গায় সাক্ষী আছে, উনি এই কথাটি বলেছিল। এবং আমার পাশে যে ভদ্রলোক আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে অ্যাম্বাসাডার স্যারের নাম কি। উনি তখনও অ্যাম্বাসাডার স্যারের নাম বলতে পারেনি। আমি যখন ওনাকে প্রশ্ন করছিলাম যে টাকা নেওয়ার সময় অ্যাম্বাসাডারের নাম কি স্যারে, উনি বলতে পারেনি। আমি ক্লারিফিকেশন দিয়ে দেই, যে কথাগুলো বেসিক্যালি বাইরে উঠেছে আমি তো ক্লারিফিকেশনের মধ্যে বলে দিয়েছি যে 19 তারিখে 38 জন ব্যক্তিত্ব তারা কোনোভাবে শোনেনি, যারা আপনারা এখানে আছেন, কোনোভাবে তাদেরকে শোনাইতে পারেনি, বুঝাইতে পারেনি। 20 তারিখ থেকে ওনারা বলেছেন যে 20 তারিখ থেকে আমি বন্ধ করে না, 20 তারিখ থেকে বন্ধ করে দিয়েছি। কিন্তু ওই 19 তারিখের যে ব্যক্তিগুলো ছিল তারা 19 তারিখে কিছু দিয়েছে, 20 তারিখে কিছু দিয়েছে, ব্যাস এই পর্যন্ত গিয়ে খালাস। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে বাইরে যেটা আমি এই জিনিসপত্রগুলো জানতে চাচ্ছি, এখানে যে ঘটনাগুলো ঘটেছে এটা তো ঠিক আছে, এই পর্যন্ত কথাবার্তা শেষ। আমি এটা বলেও দিয়েছি, যেটা ভিডিও বন্ধ হয়ে গেছে সমস্ত সবকিছু। কিন্তু আমি জানতে চাচ্ছি বাইরে যে ব্যক্তিবর্গগুলো বলল যে ৬২,৫০০
দিনার পাওয়া গেছে এমবেসিতে, অনেক রসাত্মক অনেক গল্প বলেছে তারা। তো এইগুলোর ব্যাপারে তার কাছ থেকে আমরা জানতে চাই যে উনি কি বাইরে কারো কাছে বলেছেন এরকম ধরনের কথা? জি, আমি যখন স্যার যখন ডিলিট করতে বললো, আমি আমার সজ্ঞানে সেগুলো আমি ডিলিট করে দিই এবং আমার মেমোরিটা আমার ফ্রেন্ডকে দিয়ে দিই আমার বিশ্বাসে। ফ্রেন্ডকে দেওয়ার পরে আমি বলি যে মহিদুল স্যারের কাছে কিংবা কারোর সাথে সেটা কপি করে কিংবা ডিলিট করার জন্য। আমার সম্ভবত এই জায়গায় মহিদুল স্যারও আছে, যদি ওনার কম্পিউটারে উনি কপি করে থাকে তো হয়তো এখনো পর্যন্ত দেখতে পারবে যে হয়তো যদি কোনো ফুটেজ থেকে থাকে। আর বাইরের যে প্রভাকাণ্ড ছড়িয়েছে সেটার জন্য আমি বলতে চাই যে আসলে আমি একজন সচেতন ব্যক্তি। আমার কাজকর্মগুলা যখন মিডিয়াতে সম্প্রচার করা হবে তখনই কিন্তু সেটার গ্রহণযোগ্যতা আসবে। আমি যদি একটি রিপোর্ট তৈরি করি যে পর্যন্ত টিভিতে প্রকাশ করা হবে না সেটা থাকবে মিথ্যাহীন এবং ভুল। যখন একটি টিভিতে নিউজ সম্প্রচার করা হয় তখনই সেই রিপোর্টটির উপর বিশ্বাস গ্রহণযোগ্যতা থাকে। আমি আমার অনুসন্ধানের জন্য হয়তো আমি করতে পারি, কিন্তু আমি যেহেতু সেই বিষয়টি প্রকাশ করিনি এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই যে এটি আমার দ্বারা যায়নি। আর আমি যে রিপোর্টার হিসেবে যদি প্রকাশ করতাম তাহলে সেটা অবশ্যই গণমিডিয়ার মানুষ দেখতে পারত। এটা হচ্ছে আমার আনসার। না, আমার প্রশ্ন ওখানে না মামুন, আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে অনেকগুলো ব্যক্তি রসাত্মকভাবে অনেক কিছু বিভিন্ন জায়গায় হোটেলে বসে, আমি সকল নাম জানি, তারপরে আমি বলছি যে তারা বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক সমস্ত সব কথাবার্তা বলেছে, ৬২,৫০০ দিনারের কথাও বলেছে, আমি নাম সহ জানি। কিন্তু আমার জানা দরকার যে এটা কি মামুন বলেছে না বলে নাই। কারণ কি, যদি ভিডিওর আমি ফুটেজ তুলেছি, ফুটেজে তো আর টাকা পয়সা কাউন্ট করা যায় না এটার ভিতরে কত টাকা। হ্যাঁ, এক মিনিট, না এটা আমার দ্বারা হয়নি। ঠিক আছে, সে বলে দিয়েছে তার দ্বারা হয় নাই, শেষ শেষ, আর কোনো কথাবার্তা নেই এটার ব্যাপারে। আর কোনো এমনও হতে পারে কেউ এখানে যারা যারা দেখে গেছে এগুলো জিনিসপত্র তারা গিয়ে কিছু জানাতে পারে, সেটাকে নিয়ে তারা এইগুলো নিয়ে প্রোপাগান্ডা করেছে, ঠিক আছে, এরকম হতে পারে। আমি শুধুমাত্র মামুনকে ডেকেছিলাম এই কথাটাই বলার জন্য সর্বসম্মুখে যে বেসিক্যালি সে বলেছে কিনা। সে বলে দিল সে কোনো কিছু জানে না এবং সে বলে নাই এগুলোর ব্যাপারে। তার মানে অন্য কেউ এগুলো বলেছে, যেটা হয়তো তিল বলেছে এটাকে অনেক বড় করে তাল করে সমস্ত